রাজধানীর বিভিন্ন সড়কে ফ্লাইওভার ও মেট্রো রেলের কাজ চলায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী। অফ পিক আওয়ারে কাজ করার পরামর্শ। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। ঋণ ও আমানতের সুদের হার কমানোর সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর, তবে খেলাপি ঋণ আদায়ে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। টাকা ছাড়া নতুন বই মেলেনি রাজশাহীর পবা উপজেলার মতিয়াবিল উচ্চ বিদ্যালয়ে। গণমাধ্যমকে তথ্য দেয়ায় শিক্ষার্থীকে মারধর। এবং শীতে রাজধানীতে বেড়েছে ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। শিশু ও বয়স্ক রোগী বেশি। ঠান্ডা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে গ্রহীতা পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। গঠন করে নিজস্ব অর্থায়নে আমরা কৃষকদের ভর্তুকি দিতে শুরু করি। সেই সাথে সাথে আমাদের বর্গা চাষি, কারণ যারা হয়তো জমি জমা আছে, চাষবাস করেন, আপনারা জানেন যে অনেকেই দেশে নিজ গ্রামে থাকেন না, শহরে থাকেন, জমি জমা বর্গা দিয়ে দেন। কিন্তু এই বর্গা চাষিরা কিভাবে উৎপাদন করবে? তাদের তো কোনো নগদ টাকা নেই এবং তারা কোনো ব্যাংকের ঋণ পেত না। ঋণ পেত এই কারণে যে তারা তো কোনো জামানত রাখতে পারতো না। আমরাই কিন্তু আওয়ামী লীগ সরকার, আমার প্রথম যখন আমরা সরকারি, তখনই আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে সমগ্র বাংলাদেশের বর্গা চাষিদের বিনা জামানতে অল্প সুদে, বোধহয় যতদূর আমার একটু শহর আছে, তখন আমরা 8% সুদে আমরা এই কৃষি ঋণ তাদের দিতে শুরু করি। বর্গা চাষিদের কোনো জামানত না, জামানত ছাড়াই তাদের কৃষি ঋণ দিতে শুরু করি। অপরদিকে আমরা আরেকটি ব্যাংক তৈরি করি, কর্মসংস্থান ব্যাংক, যেখানে আমাদের যুব সমাজকে কর্মসংস্থানে নিয়ে আসার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য, যে তাদেরকেও আমরা বিনা জামানতে ঋণ দেওয়া শুরু করি। তখন দিতাম 1 লাখ টাকা, 2009 এসে সেটা আমরা বাড়িয়ে দিয়েছি 2 লাখ টাকা। অর্থাৎ একটা ছেলে বেকার থাকবে কেন? এই ঋণটা নিয়ে নিজের পায়ে দাঁড়ানোর মতো নিজের কিছু কাজ করবে, কর্মসংস্থান করবে। এবং পরবর্তীতে আরও অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। আপনারা জানেন যেমন একটি বাড়ি একটি খামার প্রকল্প, যে একটা বাড়ি 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে, এবং এখানে মেয়েদের প্রাধান্যটা বেশি আমরা দিচ্ছি। অর্থাৎ আমরা গ্রামের অর্থনীতিটাকে আরও উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি, যা আমার দেশের শুধুমাত্র দেশের মানুষের খাদ্য চাহিদা, পুষ্টি চাহিদাই পূরণ করবে না, আমাদের বৈদেশিক মুদ্রার বিরাট একটা সাশ্রয় হবে। আজকে আমরা যে খাদ্যটা ক্রয় করা লাগছে না আমাদের, যে কারণে একটা বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা আমাদের সাশ্রয় হয়ে যাচ্ছে, যা আমরা দেশের উন্নয়নে ব্যয় করতে পারছি, সেই সুযোগটা হচ্ছে। আর সেই সাথে সাথে আমাদের একটা নিজস্ব রিজার্ভ যদি বৃদ্ধি পায়, তাহলে আর অন্যের কাছে হাত পাততে হবে না, কারো কাছে ভিক্ষা চাইতে হবে না। আর ভিক্ষা চাইতে আমরা যাবও না, কারণ আমরা তো মুক্তিযুদ্ধ করে জাতির পিতার নেতৃত্বে বিজয় অর্জন করেছি। আমরা কারো কাছে হাত পাতবো কেন? আমাদের শ্রম মেধা দিয়ে আমরা কাজ করে যাব, সাথে সাথে এদেশে উন্নতিও হবে, সেদিকেও আমরা দেখছি। সেই সাথে আমরা গবেষণা করছি, কারণ গবেষণা ছাড়া কখনো উৎপাদন বাড়ানো যাবে না, উন্নত হওয়া যাবে না। তার উপর আমরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ জাতির পিতা আপনারা জানেন 73 সালে প্রথম তিনি FAO, ডানিডা, UNDP সহ অন্যান্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশ মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড গঠন করেন, অর্থাৎ মিল্ক ভিটা। আজকে মিল্ক ভিটা 25টা জেলায় তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে এবং এখন মিল্ক ভিটা যথেষ্ট সাফল্য অর্জন করছে। আর সেই সাথে আমরা দুধের শুধু দুধ খাওয়ার কথা চিন্তা করি কেন? বাঙালি যে কোনো উৎসবে একটু মিষ্টি না খেলে তো চলে না। রসগোল্লাটা একান্ত প্রয়োজন, দই প্রয়োজন, যে কোনো দাওয়াতে একটু দই মিষ্টি লাগেও। তো সেটাও তো আসবে, ওই গুঁড়ো দুধ দিয়ে দই খেয়ে তো আর মজা হবে না যদি আমার খাঁটি দুধ না হয়। সেই সাথে সাথে আরও দুগ্ধজাত অন্য পণ্য আমরা তো উৎপাদন করতে পারবো, যা আমার দেশের কাজে লাগবে, বিদেশেও লাগবে। এমনকি আমরা যে মাংস উৎপাদন বা মাংস প্রক্রিয়াজাত করা,
অনেক মুসলিম দেশ আছে যারা অন্যান্য দেশ থেকে মানে হালাল মাংস কেনে, অথচ আমরা এই জায়গাটায় মানে পিছিয়ে আছি। কাজে আমাদের কিন্তু সেই সম্ভাবনা আছে। আমাদের বিশাল চরাঞ্চল, এই চরাঞ্চলে আমরা মহিষ পালন করে ভেড়া পালন করতে পারি। আমাদের পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন এলাকায়, যেমন আমাদের এখানকার যে কালো ছাগল যেটা, এটার মাংস যথেষ্ট মানে জনপ্রিয় বিশ্বব্যাপী। এগুলি আরও বেশি উৎপাদন করা, প্রক্রিয়াজাত করা, গরুর মাংসটাকে মানে প্রক্রিয়াজাত করা এবং সেগুলি বিদেশেও আমরা রপ্তানি করতে পারি, নিজের দেশের চাহিদা মেটাতে পারি। আর আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এখন ঘরে বাইরে সংসারে স্বামী স্ত্রী দুজনেই কাজ করে। আমরা যদি প্রক্রিয়াজাত করি, আমার নিজের দেশেই কিন্তু বাজার সৃষ্টি হচ্ছে। কারণ ওই কুটে কেটে সব খাওয়ার থেকে এগুলি যদি তৈরি থাকে, তবে যারা রান্না বান্না করে তাদের জন্য একটু কষ্ট কম হয়। আর রান্নাটা তো গ্রামে মানে বিশেষ করে পরিবারের মেয়েদেরকেই বেশি করতে হয়, কারণ আমাদের দেশের ছেলেরা আবার একটু বেশি আলসে, তারা বেশি সাহায্য করতে চায় না, একটুতেই বলবে আমি টায়ার্ড। এটা হলো সমস্যা। আর মেয়েরা কিন্তু টায়ার্ড হয় না, তারা বাইরেও যেমন অফিস করে, ঘরে এসে রান্না করে, তারপর আবার খাবার দেয়, খাবার দেওয়ার পরে আবার সেগুলি পরিষ্কারও করে। তবে সবাই এখন একটু সাহায্য করেন, কারণ এটাও মনে করেন যে নিজেরাই যখন কাজ করেন, একসাথে কাজ করলে তাতে কোনো লজ্জার কিছু না, নিজের সংসার তো, সেটা নিশ্চয়ই মাথায় নেবেন। তো আমরা এটা দেখি কাজে আমি মনে করি যে এভাবে আমরা যদি কাজ করে যাই, আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ইতিমধ্যে যেমন মাছের উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, বিশ্বে এখন মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ ৪র্থ স্থান অধিকার করে আছে। সেই সাথে সাথে হাঁস মুরগি চাষ থেকে শুরু করে বিভিন্ন দিকে আমরা করব। আর তাছাড়া আমাদের যে সমুদ্র সীমা অর্জন করেছি, এখানেও বিশাল মৎস্য ভাণ্ডার এবং অন্যান্য খনিজ দ্রব্য থেকে শুরু করে বহু কিছু আছে, কিন্তু সেটা আমাদেরকে দ্রুত আহরণ করতে হবে। দ্রুত যদি আহরণ করতে না পারি, তাহলে এটা হয়তো হাতছাড়া হয়ে যাবে। কাজে সে ব্যাপারেও আমরা যথেষ্ট সচেতন। কাজে আমরা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছি এবং দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ইতিমধ্যে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছি। যেমন আমরা পোলট্রি শিল্পের যাতে প্রসার ঘটে, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে এটার বাণিজ্যিক খামার যাতে তৈরি হয়, সে পদক্ষেপ আমরা নিয়েছি। 1973 সালে জাতির পিতার নির্দেশে গবাদি পশুর কৃত্রিম প্রজনন কার্যক্রম দেশের বৃহত্তম সব জেলায় সম্প্রসারিত করা হয়েছিল। দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার মহিষের ক্ষেত্র প্রজনন আমরা চালু করেছি। আমরা দুধ উৎপাদন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি, যেমন গবেষণার মাধ্যমে জাত উন্নয়ন এবং অধিক হিমায়িত সিমেন্টের উৎপাদন ও পরীক্ষাজাতকরণের জন্য সম্প্রতি বুল স্টেশন ও ল্যাবরেটরি নির্মাণে আমরা নতুন প্রকল্প অনুমোদন দিয়েছি। কৃত্রিম প্রজননের প্রধান বাধা সংকট জাতের বাছুর মৃত্যুর হার, উচ্চ হার। এই উচ্চ হার কমানোর জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরকে আরও মনোযোগী হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে কী কারণে এটা হয় সেটা দেখবেন এবং যাতে এই মৃত্যু হারটা কমে যায় সে ব্যবস্থা নিতে হবে। আর দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও কৃত্রিম প্রজনন সেবা কার্যক্রমকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য স্বল্প সুদে যে ঋণ কার্যক্রমটা আজকে আমরা চালু করছি, তাদের যে একটা নিজস্ব মূলধন হবে এবং নিজেরা উৎপাদন করতে পারবে, তাতে আমি মনে করি এক একটা পরিবারও আরও উন্নত হওয়ার, একটা পরিবারকে ঘিরে আরও 10টা পরিবারের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, যা আমার দারিদ্র্য বিমোচনে বিরাট অবদান রাখবে। আর সেই সাথে সাথে আমি যেটা আরও বলবো যে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে হবে। আর সেই সাথে যেগুলি প্রক্রিয়া করে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, সে বিষয়টাও আমাদের আরও দেখতে হবে। দুগ্ধ উৎপাদনের পাশে উৎপাদিত দুগ্ধ জনস্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা সে বিষয়ে বিশেষ দৃষ্টিও আমাদের দিতে হবে। অ্যান্টিবায়োটিক রেসিডিউ, জীবাণু সংক্রমণ এবং অন্যান্য ক্ষতিকর পদার্থমুক্ত নিরাপদ দুগ্ধ উৎপাদনে খামারিদের সচেতন করতে হবে, কারণ এই সচেতনতাটা খুবই প্রয়োজন। তা আমি আশা করি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন, কারণ সমগ্র জেলা উপজেলায় কর্মকর্তারা আছেন ইউনিয়ন পর্যায় পর্যন্ত, তারা এ বিষয়ে বিশেষ ব্যবস্থা নেবেন, আমি এটা আশা করি। উপজেলা পর্যন্ত আছে তো আমাদের, তাহলেই হবে। এখন যাতায়াত ব্যবস্থা হয়ে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, আর এখন তো কারোর যেতে হবে না, সারা বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে। আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, মোবাইল ফোন সকলের হাতে। কাজে মোবাইল ফোনের মাধ্যমে কৃষি তথ্য পাওয়া যাচ্ছে, বাজারের খবর পাওয়া যাচ্ছে। কাজে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই কিন্তু এখন অনেক কাজ ঘরে বসে সহজে করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। আর ব্যাপক হারে রাস্তাঘাট তো আমরা করেই দিচ্ছি।
কাজে আমি মনে করি যে ইচ্ছা থাকলে উপায় হয়, সে কাজ করা যায়। কাজে আজকে আমরা খামারিদের মাঝে যে স্বল্প সুদে ঋণ দিলাম, প্রায় 200 কোটি টাকার কার্যক্রম নেওয়া হয়েছে। কাজে আমি আশা করি এই টাকাটা যথাযথভাবে আপনারা কাজে লাগাবেন, যেটা আপনাদের নিজেদেরও জীবনমান উন্নয়ন করবে, আর পাশাপাশি দেশের অর্থনীতিও উন্নত হবে, দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্বাস্থ্যের অধিকারী হবে। সেদিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে গ্রহীতা পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। যানজট কমাতে ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে রাজধানীর বিভিন্ন সড়কে। এর ফলে বেড়েছে যানজট। রাস্তায় ঘন্টার পর ঘন্টা জটে আটকে নাভিশ্বাস উঠছে নগরবাসীর। তাই দুর্ভোগ কমাতে নির্মাণ সংস্থাগুলোকে অফ পিক আওয়ারে কাজ করার অনুরোধ ট্রাফিক বিভাগের। আর সেবা সংস্থাগুলোর সমন্বয় ও বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। শেখ জায়েদের রিপোর্ট। ভয়াবহ যানজট থেকে রাজধানীবাসীকে রেহাই দিতেই ফ্লাইওভার ও মেট্রো রেলের মতো প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজ চলছে মহানগর জুড়ে, কিন্তু মরার উপর খাড়ার ঘা হয়ে যেন দাঁড়িয়েছে নির্মাণ কাজের ফলে সৃষ্ট অতিরিক্ত যানজট। এইসব কাজ করার আগে নিশ্চয়ই আমাদের বিকল্প কোনো পন্থা সরকারের অবলম্বন করা উচিত। প্রত্যেকটা রোডে মোটামুটি জ্যাম, যেদিকে কাজ হচ্ছে। 7 রাস্তার থেকে এই মগবাজারটা পাড়ি দিতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। পুলিশের ট্রাফিক বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, উন্নয়ন বিড়ম্বনা কমাতে অফ পিক আওয়ার ও ছুটির দিনে বেশি কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে। পুলিশকে অনুরোধ করেছি যে আমাদের যে পোর্শনগুলিতে আপাতত কাজ হচ্ছে সেখানে যেন সাইড ক্লিয়ার করে লেনগুলি ওপেন রাখা যায়, যাতে করে ট্রান্সপোর্ট মুভমেন্টটা সুবিধা হয়। অফ পিক আওয়ারকে ব্যবহার করে কাজ করতে বলি। তারাও চেষ্টা করছেন যে খুব দ্রুত কাজ শেষ করে মার্চের মধ্যে এটাকে উদ্বোধন করা। মেট্রো রেলের কাজ শুক্র শনিবারে করার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাড়াতাড়ি কাজ করতে গেলে অনেক সময় পিক আওয়ারকেও ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে জনগণকে এইটুকু মেনে নিতেই হবে। অবশ্য বিকল্প সড়ক ব্যবহার এবং সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ এই যোগাযোগ বিশেষজ্ঞের। ওনারা ডাইভার্ট করে কিন্তু মিরপুর রোডে নিয়ে যেতে পারে, এটা হলো একটা। আর এটা হলো ছোট গাড়ির সংখ্যা আপনার কমায় দিতে হবে। ডিটিসিকে করা হয়েছে এই সমন্বয়গুলো করার জন্য। এটা তারা যাতে খুব স্ট্রং হাতে এবং অত্যন্ত আমি বলবো প্ল্যানিং ওয়েতে এই সমন্বয়টা করে। ভবিষ্যতে কোনো প্রকল্প কাজ শুরুর আগেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণেরও পরামর্শ দিয়েছেন তিনি। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ তৃতীয় দিনের মতো লাগাতার কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা। এদিকে সকাল 8টা থেকে বিভিন্ন অনুষদে ক্লাস শুরুর কথা থাকলেও আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা বা ক্লাস অনুষ্ঠিত হয়নি। শিক্ষার্থীরাও শিক্ষকদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 8 মাস ধরেই আন্দোলন করে আসছেন। এদিকে সমস্যা সমাধানে আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করেছি কথা বলার দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং এটার সময়টা উনি দিবেন, কখন দিবেন এবং কতক্ষণ দিবেন, আদৌ দিবেন কিনা এটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে। ওইটা নিয়ে আমরা তো কোনো কথা বলতে পারবো না, বাট আমরা আমাদের আগ্রহ প্রকাশ করেছি। আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি আমরা কথা বলতে পারি, আমাদের যে আমাদের যে সমস্যার ব্যাপারটা যেটা আছে, যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, এবং এটার সমাধানটা খুব সহজ হয়ে যাবে। শিক্ষকদের ব্যাপারটা সমাধান না হবে, আমাদের সম্মানজনক সমাধান না হবে, কিন্তু আন্দোলনটা চলবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শেখ জায়েদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফেরদৌস সোহাগ ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব শেখ জায়েদের কাছে। জায়েদ, সজল, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে যে লাগাতার ধর্মঘট চলছে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই অংশ হিসেবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে কোনো ধরনের ক্লাস অনুষ্ঠিত হয়নি। পূর্ব নির্ধারিত বা আগের রুটিনের যে পরীক্ষাগুলো ছিল বিভিন্ন বিভাগে, সেগুলো অনুষ্ঠিত হচ্ছে। আমরা কথা বলেছিলাম বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের যে
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে যে আন্দোলন সেটি চলবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় তারা আমাদেরকে বলেছেন যে আন্দোলন এবং আলোচনা দুটি একসাথেই চলবে। আর হচ্ছে যে তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ছাত্রদেরকে কোনো রকম জিম্মি করা হচ্ছে কিনা বা ছাত্ররা সেশন জটে পড়বেন কিনা। তারা বলছেন যে গত 8 মাস ধরে 8 মাস আগে তারা এই বিষয়টি নিয়ে বলেছিলেন এবং এই আন্দোলনে না যাওয়ার ব্যাপারে এবং এই ধরনের কঠোর অবস্থানে না যাওয়ার ব্যাপারে তারা অনেক আলোচনা চালিয়ে আসছিলেন, কিন্তু তাদের সেই দাবিটি পূরণ না হওয়ায় তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। সেই কারণে ছাত্রদের কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হলে সেটির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর বর্তাবে যারা তাদের এই সমস্যা সমাধান করেননি, এমনটি এই শিক্ষক নেতারা বলছেন। আরেকটি বিষয় তারা যেটি বলছেন যে এখন তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দিকে তাকিয়ে আছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারা চান যে মাননীয় প্রধানমন্ত্রী যেন তাদেরকে একটি সম্মানজনক সমাধান দেন। আরেকটি বিষয় হচ্ছে তারা বলছেন যে যদি আজকে দাবি মেনে নেওয়া হয় তাহলে তারা আজই ক্লাসরুমে ফিরে যাবেন এবং তাদের এই কর্মসূচি থেকে তারা সরে আসবেন। তো সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শিক্ষকদের সেই লাগাতার ধর্মঘট পালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা এমনটি এখানকার সবশেষ খবর। এই মুহূর্তে বরিশালে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। বরিশালের খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। সজল, আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের খবর। আমি আছি বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায়। এখানটায় আমরা দেখেছি যে গত 3 দিন যাবত এই শিক্ষক ধর্মঘটের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয় একেবারে শিক্ষার পরিবেশটি অচল হয়ে পড়েছে। এখানে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে না, পাঠদান করা হচ্ছে না। এই অবস্থায় শিক্ষক এবং যারা ছাত্র আছেন কেউ কোনো ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন না শিক্ষক ধর্মঘটের কারণে। আমরা যেটা দেখেছি যে এই বরিশাল বিশ্ববিদ্যালয়টি কিন্তু একেবারেই নবীন বিশ্ববিদ্যালয়। 4 বছর যাবত এই 4 বছর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। এই পরিস্থিতিটি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন। কথা বলেছিলাম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জামাল উদ্দিন স্যারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ধর্মঘটটি তারা কিন্তু তাদের কাছে অনাকাঙ্ক্ষিত একেবারেই। তারা চান না কোনোভাবে ধর্মঘট চালাতে, কিন্তু বাধ্য হয়ে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ দীর্ঘদিন যাবত তারা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এই আন্দোলনটিকে তারা মর্যাদা রক্ষার আন্দোলন হিসাবে অভিহিত করেছেন। তাদের বিষয়টি হচ্ছে এই রকমের যে যারা তাদের যে 3 বা 4 ধরনের যে দাবি আছে এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিছুক্ষণ আগে আমাকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বরিশাল বিশ্ববিদ্যালয়ের এমনটি বলেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যা কিন্তু খুবই কম। নবীন বিশ্ববিদ্যালয় হিসাবে এখানে প্রায় 100 মাত্র শিক্ষকদের সংখ্যা, আর এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 5000-এর চেয়ে কিছুটা বেশি, 5054 জনের মতো। এই পরিস্থিতিতে তারা কিন্তু শিক্ষকদের, আমরা কথা বলেছিলাম সাধারণ ছাত্রছাত্রীদের সাথে, তাদের বক্তব্য একটাই, তারা কিন্তু এই অবস্থা যদি কন্টিনিউ করে তাহলে সেশন জটে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। আর শিক্ষকরা বলেছেন যে তারা আসলে সেশন জট হোক এটা তারা চাচ্ছেন না কোনোভাবেই। এই কারণে তাদের দাবি বিনয়ের সাথে তারা এই কথাটি বলার চেষ্টা করেছেন যে কর্তৃপক্ষ যদি তাদেরকে সুযোগ দেয় তাহলে তারা এই ধর্মঘটে আর থাকবেন না। কিন্তু তারা সেক্ষেত্রে নিশ্চিত করতে চান যে তারা এমনটি বলেছেন যে তারা কোনোভাবেই ধর্মঘট প্রত্যাহার করবেন না তাদের দাবি না মানা পর্যন্ত। এই ছিল মোটামুটি বরিশালের সজল, এই ছিল মোটামুটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধর্মঘটের খবরাখবর। আমরা এখন যাচ্ছি ময়মনসিংহে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হারুনা রশিদ। ধন্যবাদ সোহাগ। আসলে বরিশালের মতো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকদের ধর্মঘট চলছে এবং এই ধর্মঘটের কারণে আসলে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। আমরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান করছি, দেখছি যে আসলে এখানকার যে ক্লাসরুমগুলো রয়েছে বা যে গবেষণাগার বা ল্যাবগুলো রয়েছে সবগুলোই ফাঁকা। শিক্ষক শিক্ষার্থী কাউকেই আমরা দেখতে পাইনি এবং এক ধরনের বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা চলছে আসলে এই ক্লাস পরীক্ষা বন্ধ থাকার কারণে। তো একটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে সেই শিক্ষক সমিতির একটি সাধারণ সভা বেলা 11:30টায় শুরু হয়েছে এবং এই সাধারণ সভাটি এখনো চলছে। আমরা তাদের সাথে শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে এই সাধারণ সভায় একটি বিষয়ে এখানে তারা এই চলমান আন্দোলন নিয়ে কথা বলবেন এবং একটি বিষয়ে আলোচনায় আসতে পারে, সেটি হচ্ছে যে সকল সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছে এবং শিক্ষার্থীদের 1-2টি পরীক্ষা শেষ হয়েছে, এই বিষয়গুলো আলোচনায় আসবে যাতে এই সেমিস্টারের ফাইনাল পরীক্ষাগুলো তারা শেষ করে দিতে পারেন এবং অন্যান্য যে পরীক্ষা ক্লাস পরীক্ষা বা ক্লাস রয়েছে সেগুলো তারা বন্ধ রাখবেন। শুধুমাত্র যে
যে একটি দুটি সেমিস্টারের ফাইনাল পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাটি শেষ করার জন্য তারা এখানে আলোচনা করবেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে এই শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে একটি সংহতি সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে অপরাজেয় বাংলা সেটার কাছেই তারা মানববন্ধন করেছে এবং এখানে তারা দাবি জানিয়েছেন যে আসলে শিক্ষকরা যে দাবিতে আন্দোলন করছেন এটা তাদের যৌক্তিক দাবি। এই দাবিটি মেনে নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আর এখানে আমি কথা বলেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে, তারা বলেছেন যে আসলে 3 দিন যাবৎ ক্লাস বন্ধ থাকার কারণে, পরীক্ষা বন্ধ থাকার কারণে আসলে তারা অনেকটা শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। আসলে এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয়। তো এই যে আন্দোলন চলছে এই আন্দোলন যদি দ্রুত শেষ না হয় এবং ক্লাস পরীক্ষা শুরু না হয় তাহলে আসলে সেই যে ঐতিহ্য সেশন জট মুক্ত বিশ্ববিদ্যালয় সেটি থাকবে না এবং সেশন জটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে আসলে দুপক্ষই চাচ্ছেন শিক্ষক শিক্ষার্থী যে সরকার যেন বিষয়টি দ্রুত সুরাহা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেন। তো এই ছিল আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধর্মঘটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, সজল। দর্শক, বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে আন্দোলনের খবরাখবর, এই আন্দোলনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, ফেরদৌস সোহাগ এবং শেখ জায়েদ। সময় সংবাদে আরো থাকছে। ময়মনসিংহে বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু। জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলছে পুলিশ। নতুন বছরে ঋণ ও আমানতের সুদের হার পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 2% এবং আমানতে 1% সুদ কমানো হবে, যা বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে বলেই মনে করছে প্রতিষ্ঠানগুলো। তবে ঋণদান কার্যক্রম বাড়ানোর পরিবর্তে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ের দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গত বছর কয়েক দফায় তাদের আমানতের সুদের হার কমালো, এবার ঋণের বিপরীতে সর্বোচ্চ 2% সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। একই সঙ্গে আমানতের উপর 1% সুদ কমানো হবে। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 14% এবং আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ 7% সুদ আদায় করবে। সম্প্রতি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণদানের পরিধি আরও বাড়বে বলে মনে করছে ব্যাংক কর্তৃপক্ষ। গতবারের চেয়ে এই বছরটা আরো ভালো যাবে। এই বছর বিনিয়োগ অবশ্যই একটু বেশি হবে, কারণ আমরা সুদের হারও কমাচ্ছি। আমাদের বর্তমান স্প্রেড কিন্তু 3% আমরা নিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ডার্ড যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুসারে আপনার ছোট ছোট ঋণ গ্রহীতার প্রতি আমরা বেশি আগ্রহ করছি, দেখাচ্ছি এসএমই খাত বা মাইক্রো ক্রেডিট বা অন্যান্য ক্রেডিটের প্রতি আমরা কিন্তু বেশি করে জোর দিচ্ছি। তাতে ব্যাপক সংখ্যক লোককে আমরা ঋণ দিতে পারছি, কিন্তু পরিমাণগত দিকে কিন্তু ওইভাবে বাড়ানো যাচ্ছে না। তবে মুদ্রাবাজারে সরকারি ব্যাংকের খুব বেশি প্রভাব নেই উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, সুদের হার কমানোর পাশাপাশি ঋণ আদায়ের দিকে তাদের বেশি নজর দেওয়া জরুরি। তারা ঋণ কমালে সেটা হচ্ছে সরকারি পলিসির কারণে। আমি এই কারণে বলছি যে তারা 5,000 কোটি টাকা লস করতেছে, সরকার দিয়ে দিচ্ছে, তাদের তো কোনো লাভ প্রফিট করতে হয় না। সরকারি ব্যাংকের জবাবদিহিতা নাই, তাদের ঋণ আদায়ের সক্ষমতা নাই, তাদেরকে দিয়ে কিছু মার্কেট ট্রেন্ড জাজ করাটা ঠিক হবে না। আগামী ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে নতুন এই সুদের হার কার্যকর হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গত কয়েকদিনে শীত কিছুটা বাড়ায় রাজধানীতে বেড়ে গেছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগ। সর্দি কাশি ও শ্বাসকষ্টের মতো রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। হাসপাতালগুলোতেও বাড়তে শুরু করেছে এ ধরনের রোগীর সংখ্যা। ঠান্ডা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাদিকুর রহমানের রিপোর্ট। পৌষের ক্রান্তিলগ্নে এসেও গতবারের তুলনায় এবছর শীতের তীব্রতা তেমন নেই বললেই চলে। তবে গত কয়েকদিনে শীত কিছুটা বৃদ্ধি পাওয়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ শীতজনিত রোগ, সর্দি কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা। এক সপ্তাহ সুন্দর চিকিৎসা হয়েছে, শ্বাসকষ্ট নিয়ে আসছি, শ্বাসকষ্ট আছে, হাঁপানি, শ্বাসকষ্ট, একটা রোগ আর কি একখানে। আগের থেকে একটু পরিবর্তন বুঝতে আছে। তবে সরেজমিনে দেখা যায় রাজধানীর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগাক্রান্ত বয়স্ক রোগীর তুলনায় শিশুদের সংখ্যাই বেশি। ঘুমি আর পাতলা পায়খানা, এমনিতেই ঘুমের অবস্থায় প্রসব করতে হাঁটতেছে আর কি। পায়খানা হইতেছে, কমে না, মাঝখানে একটু কম ছিল, এরপরে আর কমতেছে না। ঘন ঘন বমি ছিল, ঘন ঘন পাতলা পায়খানা ছিল, এখন বমিটা এখন বন্ধ আর পাতলা পায়খানাটা আছে। ঠান্ডায় 1 থেকে 5 বছর বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ভাইরাসজনিত ডায়রিয়ায়। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে গত মাসের তুলনায় এই মাসে শিশু রোগীর সংখ্যা বেড়েছে। আবহাওয়াটা শীতল হয়ে আসে, সে সময় ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপটা বেড়ে যায়
যে কারণে শিশুদের সংখ্যা বেড়ে যায়। এই মুহূর্তে আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে, সেটা মূলত শিশুদের জন্য। তবে সেটা আশঙ্কাজনক কিছুই না। সাধারণত আমরা যা বলি ডায়রিয়া চিকিৎসা করার জন্য, এখানেও তাই খাবার স্যালাইন খাওয়াতে হয় আর শিশুদেরকে জিঙ্ক খাওয়াতে হয়। হুট করে ঠান্ডা না লেগে যেতে পারে, যেখানে ধুলোবালি খুব বেশি সেখানে যেন শিশুরা না যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, বিশেষ করে হাত ধুয়ে রাখা শিশুদের। শীতে সুস্থতার জন্য শিশুদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পাশাপাশি শীতজনিত রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বেতন বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 9:30টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুন্নিসা নূন স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেন। স্কুল কর্তৃপক্ষের অযৌক্তিক বেতন বাড়ানোর প্রতিবাদ জানান তারা। ক্লাস ভেদে শিক্ষার্থীদের বেতন দ্বিগুণের বেশি করা হয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ সময় বেতন কমাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকরা। এছাড়াও একই দাবিতে রাজধানীর অন্যান্য স্কুলের সামনেও স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান কর্মসূচি পালন করেন। হচ্ছে স্কুলে অস্বাভাবিক বেতন ডাবল করে ফেলেছে। যার 700-800 টাকা ছিল তার 1500 টাকা, 900 টাকার 2200 টাকা, 1000 টাকার 2000 টাকা। সেই সেশন ফিটা ওনারা দুইবারে নেয়, মানে এটা গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে প্রথমবারের রিসিপ্টটা ওনারা দেখায়, জুন মাসে আরেকটা সেশন ফি নেয়, সেটা ওনারা দেখেন না। বাচ্চা ভুল লিখে রাখে, সেটাকে টিক চিহ্ন কারেকশন করে দিয়ে দেয় যে ঠিক, পরীক্ষার সময় ঠিকই নাম্বার কাটে। কোচিং এ আলাদাভাবে দিতে হয়, তাহলে কেন স্কুলে এত বেতন বাড়ানো হবে? কি কারণে এত বেতন বাড়াবে? সময় সংবাদে আরো থাকছে। আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের ঢাকা পর্ব। সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে মালয়েশিয়ার ফেলডা ইউনাইটেডের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় দল। টাকা ছাড়া নতুন বই মেলেনি রাজশাহীর পবা উপজেলার মতিয়া বিল উচ্চ বিদ্যালয়ে। এছাড়া সেশন ফির আড়ালে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অভিভাবক আর শিক্ষার্থীদের। স্কুলের শিক্ষার্থী শিশির আহমেদ সময় সংবাদকে এ খবর জানালে তাকে মারধর করেন শিক্ষকরা। তবে টাকা নেওয়ার সত্যতা অস্বীকার করেন শিক্ষকরা। অবশ্য তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। জেলার অন্যান্য স্কুলের মতো রাজশাহী পবা উপজেলার এই স্কুলেও নতুন বছরে বই দেওয়ার কথা ছিল 1 ও 2 জানুয়ারি। তবে সেশন ফি না দেওয়ার অজুহাতে এখনো বই দেওয়া হয়নি প্রায় শতাধিক শিক্ষার্থীকে। বাকিদের বই দেওয়া হয় 350 টাকা সেশন ফি নিয়ে। যদিও স্কুল রসিদে লেখা রয়েছে মাত্র 150 টাকা। বাকি অতিরিক্ত টাকার কোনো হিসেব দেয়নি স্কুল। টাকা দেওয়ার পরও অনেকে পেয়েছেন মোট বইয়ের অর্ধেক। আর সময় সংবাদকে এ তথ্য দেয়ায় শিক্ষার্থীকে মারধর করেছেন শিক্ষক। আমার আব্বা প্রতিরোধ করে দেয়, সামনে দেয়, আমাকে মেরে। সরকার থেকে ঘোষণা দিচ্ছে যে কোনো টাকা লাগবে না, আর এরা টাকা তাছাড়া বই দিচ্ছে না কেন? সরকার যে বিনামূল্যের কথা বলছে তা সরকারকে প্রত্যাখ্যান করছে তো তারা। তবে বই দিতে সেশন ফি ছাড়া অন্য কোনো টাকা নেওয়া হয়নি বলে দাবি শিক্ষকদের। যে গুজবটা উঠেছে 100% ভিত্তিহীন। আমরা যে টাকাটা গ্রহণ করেছি সেটা বইয়ের বিনিময়ে টাকা নিয়ে নিই। সেশন ফি 350 টাকা লাগে, যদি তোমরা পারো তাহলে এখন দিলে আর আমরা গোটা বছর চাবো না। স্কুলের শিক্ষার্থীকে মারধর ও বই নিতে অতিরিক্ত টাকা আদায় ঘটনার তদন্তে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ কর্মকর্তা। আমরা বিষয়টি অত্যন্ত সজাগভাবে দেখছি এবং এই ধরনের অপরাধ যদি প্রকৃতপক্ষ এই শিক্ষা প্রতিষ্ঠান মতো এবং উচ্চ বিদ্যালয় করে থাকেন তাহলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্কুলে মোট শিক্ষার্থী প্রায় 500। এদের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 358 জনের মধ্যে বই বিতরণ করা হয়েছে। এখনো বাকি রয়েছে 142 জন শিক্ষার্থী। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফ করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 12 জানুয়ারি একটি অদ্ভুত ধরনের সরকার গঠন করে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। পরবর্তীকালে উপজেলা নির্বাচন এবং 2015 সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং সব শেষে পৌরসভা নির্বাচনের মধ্যে একথা স্পষ্ট হয়েছে যে এই সরকারের অধীনে বর্তমান নির্বাচন কমিশনের পরিচালনায় কোনো নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হতে পারে না। জনগণের ইচ্ছার কোনো প্রতিফলনই এই নির্বাচনগুলোতে দেখা যায়নি। ব্যাপক সহিংসতা, ত্রাস সৃষ্টি, জালিয়াতি, জাল ভোট দেওয়া
এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করে সরকার তার দলকে ক্ষমতায় রাখার ব্যবস্থা করেছে। প্রধানমন্ত্রীর ভাষণে নির্বাচন ব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত করা এবং সকলের কাছে গ্রহণযোগ্য করবার কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি। গত 2 বছর ছিল বিরোধী দলের এবং মতের ব্যক্তিদের উপর সীমাহীন নির্যাতন ও দমন পীড়নের নজিরবিহীন উদাহরণ। আমাদের হিসাব মতে এই সময় রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 440 জন, গুম ও নিখোঁজ হয়েছেন 267 জন, গুরুতর আহত পঙ্গুত্বের শিকার হয়েছেন 337 জন। এই সময়ে রাজনৈতিক মামলা হয়েছে প্রায় 21,083, আসামির সংখ্যা 4,16,747 জন, গ্রেপ্তার ও জেল হাজতে গেছেন 17,885 জন। মূল লক্ষ্য ছিল গণতন্ত্রকে বিদায় করে দিয়ে তথাকথিত উন্নয়নের কথা বলে জনগণের মৌলিক অধিকার হরণ করা এবং তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করা। এটা করতে গিয়ে একে একে রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে। গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিয়েছে। আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের, বিশেষ করে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে সরকারের অনুগত ব্যক্তিদের দ্বারা পেট্রোল বোমা ও অন্যান্য বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যা করে বিরোধী দলকে দায়ী করে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, নির্যাতন, গুম এবং ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। সেই সময়ে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হাতে নাতে ধরা পড়েও ছাড়া পেয়েছে। এমনকি এখনও সরকারি দলের সন্ত্রাসীরা নাশকতায় লিপ্ত রয়েছে। আজকের পত্রিকাতেই আছে চাঁপাই নবাবগঞ্জে 9.5 কেজি গান পাউডার ও বিস্ফোরক সহ র্যাব কর্তৃক এক যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া দেশে যুবলীগ ও ছাত্রলীগের আভ্যন্তরীণ কলহ ও সন্ত্রাস জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন গণমাধ্যম এখন স্বাধীন। এই বক্তব্য কোনো মতেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম এই সময় সরকারি নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছুই বলতে পারছে না। ভিন্ন মতের পত্রিকা, টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দেশ সহ কয়েকটি পত্রিকা বন্ধ ও চ্যানেল 1, ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছে। সহস্রাধিক সংবাদকর্মী কর্মচ্যুত হয়েছেন। ইটিভির মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান 3 বছর যাবৎ কারাগারে আটক রয়েছেন। কারাগারে আটক রয়েছেন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও সারা দেশে অসংখ্য সংবাদকর্মী সরকারি দলের মন্ত্রী, নেতা, কর্মীদের দ্বারা নিগৃহীত হয়েছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ময়মনসিংহ শহরে বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে নির্ধারিত ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দিচ্ছেন। আর ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সহযোগিতা করছে ময়মনসিংহ পৌরসভা। পুলিশ সুপার জানান, ভাড়াটিয়াদের তথ্য নেওয়া শেষ হলে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে পরিচয় গোপন করে বাসা ভাড়া নিয়ে জঙ্গিবাদ ও নাশকতা কার্যক্রম পরিচালনার ঘটনা বাড়ছে। এ অবস্থায় অপরাধ প্রতিরোধ এবং অপরাধীদের শনাক্ত করতে ময়মনসিংহ শহরের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ। সরবরাহ করা ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের বলা হয়েছে। পাশের বিল্ডিং এ কোনো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলো, তা আমি তো আমার যাবতীয় এভিডেন্স আমার থানাতে আছে, আমি এই বিষয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত এবং সিকিউরিটি। আমি ফরম দিচ্ছি, তারা ফিল আপ করে পরে আমাকে দিবে, পরে আমি আবার থানায় জমা দিয়ে দিব। এদিকে ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারী কাজ করছেন বলে জানান ময়মনসিংহ পৌরসভার মেয়র। আমাদের সকল সম্মানিত কাউন্সিলরগণ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। প্রত্যেকটি এলাকায় যেন সঠিকভাবে তার নাম, পরিচয়, ঠিকানা নিশ্চিত করে তাকে বাড়ি বাড়ি দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগ যেন সফল হয়, সেক্ষেত্রে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। জেলার পুলিশ সুপার আশা করছেন জেলা সদর সহ সব উপজেলা সদরের ভাড়াটিয়াদের তথ্য নেওয়া শেষ হলে জঙ্গিবাদ ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব হবে। আমরা আশা করি
এই ভেরিফিকেশনের মাধ্যমে গোটা জেলাকে একটা ডেটাবেজের আওতায় নিয়ে আসতে সক্ষম হই। আমার বিশ্বাস যে অপরাধকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারবো। ময়মনসিংহ পৌরসভার 29,000 হোল্ডিংয়ে ভাড়াটিয়ার সংখ্যা প্রায় 25,000। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় 5,000-এর বেশি ভাড়াটিয়ার তথ্য জমা পড়েছে বলে জানা গেছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। শেষবারের মতো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিলেন বারাক ওবামা। মার্কিনীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন তিনি। এছাড়া ভাষণে তার 8 বছরের ক্ষমতা বলে আল কায়েদা, আইএস দমন ও যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কথাও সাধারণ মার্কিনীদের মনে করিয়ে দেন শান্তিতে নোবেলজয়ী এই মার্কিন প্রেসিডেন্ট। তবে প্রতিশ্রুতি অনুযায়ী মার্কিনীদের প্রত্যাশা পূরণে ওবামা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য বিরোধী দল রিপাবলিকানের। ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে বারাক ওবামা যখন প্রবেশ করেন তখন করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। বেশ খোশ মেজাজে ছিলেন ওবামাও। মঞ্চে দাঁড়িয়ে প্রথমেই শুভেচ্ছা বিনিময় করে নেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং স্পিকার পল রায়ানের সঙ্গে। জাতির উদ্দেশ্যে শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের শুরুতেই তিনি বলেন, নতুন বছর নয়, ভবিষ্যতের দিকে আলোকপাত করতে চান তিনি। এই সময় নিজের ক্ষমতা আমলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের সাতকাহন তুলে ধরেন তিনি। And a basic fact. The United States of America, right now, has the strongest, most durable economy in the world. We're in the middle of the longest streak of private sector job creation in history. আল কায়েদা, আইএস সহ জঙ্গি দমন এবং বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূলে সরকারের সাফল্য জাতির সামনে তুলে ধরেন বারাক ওবামা। Both Al Qaeda and now ISIL pose a direct threat to our people. Because in today's world, even a handful of terrorists, but they do not threaten our national existence. That is the story ISIL wants to tell. That's the kind of propaganda they use to recruit. We just need to call them what they are, killers and fanatics who have to be rooted out, hunted down, and destroyed. এছাড়া দেশের দুর্বল স্বাস্থ্য খাতে সংস্কার, অভিবাসন নীতিতে পরিবর্তন, কিউবার সাথে সম্পর্ক স্থাপন এবং ইরানের সাথে পরমাণু চুক্তির বিষয়টিও গুরুত্বের সহকারে উল্লেখ করেন। পাশাপাশি তার এসব পদক্ষেপের বিরোধিতাকারী ডোনাল্ড ট্রাম্পের মতো লোকদের কখনোই মার্কিনীদের পরিচালনার দায়িত্বে না দেওয়ার আহ্বান জানান ওবামা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 44তম প্রেসিডেন্ট ওবামা নিজেকে সফল হিসেবে দাবি করলেও বিরোধী দল রিপাবলিকান বলছে উল্টো কথা। প্রেসিডেন্ট যা বললেন সবে শুনতে খুব ভালো লাগবে, কিন্তু আমি বলবো যুক্তরাষ্ট্র বর্তমানে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। আর এর জন্য দায়ী প্রেসিডেন্টের ভুল নীতি, বিশেষত অস্ত্র আইন কঠোর করতে তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা। তিনি তার প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ। এ বছর 8 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর 20 জানুয়ারি পরবর্তী প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এই পদটি থেকে সরে দাঁড়াবেন প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইরাক সিরিয়া ভিত্তিক উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত সন্দেহে 21 জনকে আটক করেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। দক্ষিণ পূর্বাঞ্চলীয় সানলিওরফা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আইএসের সাথে জড়িত আরও 40 সন্দেহভাজনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে গণমাধ্যমে জানিয়েছে তুর্কি পুলিশ। এর আগে মঙ্গলবার তুরস্কের পর্যটন এলাকা সুলতান আহমেদ স্কোয়ারে আত্মঘাতী বোমা হামলায় 9 জার্মান পর্যটক সহ নিহত হন 10 জন। এই ঘটনায় আহত হন আরও অন্তত 15 জন। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও তুর্কি নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা আইএস এই হামলা চালিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অবশ্য এই হামলার জন্য কোনো সিরীয় নাগরিক দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন। খেলার খবর। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল প্রসঙ্গ। আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড কাপের ঢাকা পর্ব। সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী দল ফেলডা ইউনাইটেডের। দু দলের কোচই আশাবাদী জয়ের ব্যাপারে। আর বাংলাদেশ অধিনায়ক মামুনুলের লক্ষ্য প্রতিশোধ নয়, সেমিফাইনাল নিশ্চিত করা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। মালয়েশিয়া নামটি শোনার পরেই মামুনুলদের মনে পড়ার কথা শেষ বঙ্গবন্ধু কাপের স্মৃতি। ঘরের মাঠে ফাইনাল আর তাতে শেষ মুহূর্তের গোলে হার। ফুটবলে বাংলাদেশের আন্তর্জাতিক শিরোপার হাহাকার যেখানে, সেখানে হাতের নাগালে পেয়েও ছুটে যায় গোল্ড কাপ। বছর পেরিয়ে আবারও প্রতিপক্ষ সেই মালয়েশিয়া, হোক না স্থানীয় ক্লাব ফেলডা ইউনাইটেড।
তবু মনের ভেতর খচখচে স্মৃতি মনে পড়ার কথা জামাল নাসিরদের, কিন্তু অধিনায়কের কণ্ঠে অন্য গান। কে প্রতিপক্ষ সেটা বিচার না করে জয় নিয়ে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখাটাকেই নিশানা করেছেন মামুনুল। প্রত্যেকটা ম্যাচে আমাদের চ্যালেঞ্জ, টার্গেট মনে আছে, টার্গেটের ওইসব মানে আগের টুর্নামেন্ট, প্রথম টুর্নামেন্টে যে ফাইনাল খেলেছি, ফাইনাল পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেকটা ম্যাচে চ্যালেঞ্জ নিতে হবে এবং প্রত্যেকটা ম্যাচই ডে বাই ডে ভালো খেলে জিতে ফাইনালে উঠতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও দুটি গোল হজম করাটা ভালো ঠেকেনি কোচ মারুফুল হকের কাছে। তাই এবারে রক্ষণভাগে শৃঙ্খলা আনাটাই কোচের লক্ষ্য। যদিও ব্যক্তিগত কারণে আক্রমণে থাকছেন না সোহেল রানা, তার স্থলাভিষিক্ত হতে পারেন হেমন্ত ভিনসেন্ট। লাস্ট ম্যাচের পারফরমেন্স থেকে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করছি, তারা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন, আমরা সেভাবে শুরু করতে চাচ্ছি। টিমে এই মুহূর্তে কোনো ইনজুরি নেই, শুধু আমাদের সোহেল রানা তার বাবার ওপেন হার্ট সার্জারি হওয়াতে একটু সে তার বাবার সঙ্গেই রয়েছে। অন্যদিকে ফেলডা ইউনাইটেডও ব্যস্ত নিজেদের গুছিয়ে নিতে। প্রথম ম্যাচে 1-1 ড্রয়ের পর এবারে যে জয় ছাড়া গতি নেই মালয়েশিয়ান ক্লাবটির। গতবার মালয়েশিয়া চ্যাম্পিয়ন হলেও এবারের দলটি সম্পূর্ণ ভিন্ন। সে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশকে ফেভারিট মানছেন কোচ ইরফান বাকতি। সাথে এও জানালেন আলাদা নজর রাখবেন মামুনুলের উপর। আমরা জয়ের জন্যই খেলবো, তবে তাদের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর প্রতিপক্ষ। রক্ষণে কিছুটা ভঙ্গুর হলেও বাংলাদেশ দলে এমন কিছু বল মেকার আছে যারা খেলায় গতি আনতে পারে। মালয়েশিয়া জাতীয় ফুটবল দলের কেউ না থাকলেও দুজন ভারতীয় ফুটবলার আছেন এই ফেলডা ইউনাইটেডে। গতবার এই মালয়েশিয়ানরাই বাংলাদেশকে হারিয়ে মামুনুল জামালদের চোখে জল ঝরিয়েছিল। এবার কি পারবে আক্ষেপটা মিটিয়ে সেমিফাইনালে পা রাখতে? রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। অন্যদিকে এ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ আরেক ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেপাল। ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত এক ম্যাচে নেপালের সংগ্রহ 1 পয়েন্ট, সমান ম্যাচে লঙ্কানদের সংগ্রহ 0 পয়েন্ট। ফিফা র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় নেপালের চেয়ে বেশ পিছিয়ে শ্রীলঙ্কা, কিন্তু পরিসংখ্যানের পাতা বলছে ভিন্ন কথা। দুদলের গেল 5 দেখায় নেপালের একটি জয়ের বিপরীতে লঙ্কানদের জয় 2টি। যদিও বঙ্গবন্ধু গোল্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে 4-2 গোলে হার মেনেছে লঙ্কানরা। তবে সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে বিধ্বস্ত করার সুখস্মৃতি থেকে প্রেরণা খুঁজতে পারে সাম্পাত পেরেরার শিষ্যরা। অন্যদিকে নেপালের আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে চলতি টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র। তাই লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়েই সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে প্যাট্রিক অ্যাসেমসের শিষ্যরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজধানীর বিভিন্ন সড়কে ফ্লাইওভার ও মেট্রো রেলের কাজ চলায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী অফ পিক আওয়ারে কাজ করার পরামর্শ। অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের তৃতীয় দিনের কর্মবিরতি, আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। স্বল্প সুদে 200 কোটি টাকা ঋণ দেয়া হয়েছে দুগ্ধ খামারিদের, গবেষণা ছাড়া উৎপাদন বাড়ানো সম্ভব না, মন্তব্য প্রধানমন্ত্রীর। ঋণ ও আমানতে সুদের হার কমানোর সিদ্ধান্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর, তবে খেলাপি ঋণ আদায়ে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং শীতে রাজধানীতে বেড়েছে ভাইরাসজনিত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা, শিশু ও বয়স্ক রোগী বেশি। ঠান্ডা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।